নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিকেলের এই বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে অজিত ডোভাল থাকছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থাকছেন, নির্মলা সীতারামন থাকছেন, রাজনাথ সিং থাকছেন এবং অবশ্যই অমিত শাহ সম্ভবত কাশ্মীর সফর থেকে সরাসরি এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরে বাসভবনে যে বিশেষ বৈঠক, সেই বৈঠকে যোগ দেবেন এবং এই বৈঠক থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তটা কী হতে পারে? সরাসরি কি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দিকে যাওয়া হবে? কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো পাকিস্তানের পরিষ্কারভাবে হাত আছে, বোঝাই যাচ্ছে। সেখানে লস্কর-ই তৈয়বার ডেপুটি কমান্ড্যান্ট সেখানে যুক্ত এবং পাকিস্তানের নির্দিষ্ট অঞ্চলে সেই সংক্রান্ত বৈঠক হয়েছে। যারা টেররিস্ট, যারা এসেছিলেন, যারা এসে ভারতবর্ষের ২৬ জন নাগরিককে হত্যা করেছে গতকাল, ঠিক সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষ কী সিদ্ধান্ত নিতে পারে? একটা হতে পারে সিদ্ধান্ত সরাসরি যুদ্ধের দিকে এগোনো। দ্বিতীয় সিদ্ধান্ত যেটা হতে পারে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ব্যাপারে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত বলবৎ করা। তৃতীয় যেটা সিদ্ধান্ত হতে পারে সেটা হচ্ছে ইকোনমিক স্যাংশন। চতুর্থ যে সিদ্ধান্তটা হতে পারে সেটা হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর সমস্ত প্রভাব প্রতিপত্তিশালী রাষ্ট্রের কাছে আবেদন করবেন যে তাদের ইকোনমিক স্যাংশন পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার জন্য। মানে যে ঘটনা ঘটেছে, যে সময় ঘটেছে, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স তিনি ভারতবর্ষে ছিলেন, সেই সময় ভারত সফরে ছিলেন। আর যে সময় হয়েছে সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন আরব রাষ্ট্রে, সেখানে সফরে ছিলেন। আর ঠিক কিছুদিনের মধ্যেই অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। ঠিক এই আবহে, এই পরিস্থিতিটাকে, এই সময়টাকে বেছে নিয়ে এইভাবে নৃশংস একটা ঘটনার প্রেক্ষিতে ভারতবর্ষ কোন পথে হাঁটতে পারে? যুদ্ধের দিকে যাবে না অন্যান্য কিছু পথ ভারতবর্ষের সামনে রয়েছে? আমি সরাসরি এই বিষয়টা নিয়ে বোঝার জন্য চলে গিয়েছিলাম আজকে বাংলা বার্তার এই বিকেলের প্রতিবেদনে প্রাক্তন মিলিটারি কর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে। আমি সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম, যুদ্ধ কি লাগতে পারে, যুদ্ধের সম্ভাবনা কি আছেন? ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের প্রত্যেকটা প্রশ্নের একদম সুন্দর উত্তর দিয়েছেন। আমার মনে হলো আজকে বাংলার বার্তার বিকেলের এই বিশেষ প্রতিবেদনে সেটা আপনাদের শোনানো দরকার। শুন, আমি একদম জানেনই তো আপনি বোধহয় আমি রেখে কথা বলি না। এবার প্রথম কথা, রাজনাথ সিং এর বক্তব্যের আমি অতটা মূল্য দেব না, কারণ উনি ডিফেন্স মিনিস্টার, ওনার কোনো ডিসিশন মেকিং পাওয়ার নেই। যুদ্ধ হবে কি না হবে সেটা ডিসাইড করবে প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছেন, ঠিক আছে, উনি সিনিয়র লিডার বিজেপির এবং ডিফেন্স মিনিস্ট্রিতে আছেন, বলছেন ওনার ডিসিশন মেকিং এটা আমার মনে হয় না ওনার আছে, যেহেতু আমি ডিফেন্স মিনিস্ট্রিতেও ছিলাম অনেক বছর। তো এবার হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, একটা তো প্রেশার আসছে ভারতবর্ষের মানুষের থেকে যে এরকম ভাবে কতদিন আমরা সহ্য করব, যে পারে ছোট ছোট দেশ, বাংলাদেশ, পাকিস্তান, তারা ভারতকে চোখ রাঙিয়ে যাচ্ছে এবং ভারত কোনো একটা কারণে, হয়তো নিশ্চয়ই যথার্থ কারণ আছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, তাদের সঙ্গে এটা মোকাবিলা করেনি এখনো। এবার হচ্ছে যে এই মুহূর্তে কিছু হবে বলে আমি আশা করছি না, কারণ এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত এয়ারক্রাফট, সমস্ত নেভাল শিপ রেডি আছে আর কি, মানে একদম, মানে আমাদের রেডিনেসের নানান রকম ডিগ্রি থাকে, এরা এখন একদম রেডি আছে, মানে আপনি বলতে পারেন যে মানে প্রায় ককপিটে বসে আছে আর কি। হ্যাঁ, স্ক্যাম্বেল করবার জন্য। হ্যাঁ, ফলে কি হচ্ছে এই মুহূর্তে যে আজকে রাতে কিছু হবে এরকম কিছু না, বাট আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের যিনি সর্বেসর্বা আমাদের, তিনি বিদেশের নানান দেশের সঙ্গে একটা আতাত করে নিয়েছেন যে যদি এই দিকটায় তিনি কিছু অ্যাকশন করেন তো তারা দেখে নেবে যে কোনো রকম ভাবে অন্য কোনো দেশ যেন তাতে না ঝুঁকতে পারে। ফর এক্সাম্পল, সব থেকে আগে আমাদেরকে সাপোর্ট করেছে এই ব্যাপারে রাশিয়া আর ইসরায়েল আর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তো আমাদের দেশের মধ্যেই বসেছিলেন। এবার রইল বাকিকে, বড় দেশ বলতে বাকি দেশগুলোকে আমি ধর্তব্যের মধ্যে ধরি না, কারণ ভারতের মিলিটারি তাদের থেকে অনেক বড়। এবার রইল বাকি হচ্ছে আপনার চীন এই মুহূর্তে ভারতের সাথে ঝগড়া করবে না, আমি যেটুকুন ইন্টারন্যাশনাল রিলেশন বুঝি। চীন ভারতের ক্ষতি হলে মনে মনে আনন্দ পাবে, কিন্তু এই মুহূর্তে ডাইরেক্ট রোল করবে না, কারণ চীনের নিজস্ব কিছু কাজ আছে। চীনের এক তো এই আমেরিকার স্যাংশনসের জন্য অনেক ঝামেলায় পড়ে আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে চীনের তাইওয়ানের সাথে কিছু গেম আছে, যেটার জন্য চীন এই মুহূর্তে ভারতের ডিসিশন মেকিং এ ডিস্টার্ব করবে না। কিন্তু ভারতকে তো ডিসিশনটা নিতে হবে দাদা, সেইখানে আমি একটু মানে রাগ ঢাক না করেই বলি যে আমার মনে হচ্ছে কোথাও একটা গোড়ায় গলদ রয়ে যাচ্ছে। যেমন এই কাশ্মীরের ব্যাপারটাতে আসি, এই কাশ্মীরে 370 হলো, সব ঠিক আছে, সব ঠিক চলছিল, এবং হট করে আমরা এই দেখলাম ফারুক আবদুল্লাহ চিফ মিনিস্টার হয়ে গেলেন
এবং তারপরে এই যে ব্যাপারটা হলো, এটা ওমর আব্দুল্লাহ, সরি আই এম রিয়েলি সরি, ওমর আব্দুল্লাহ। এবং কাশ্মীরে 2-3টে পরিবার আছে যারা কাশ্মীরটাকে নিজেদের সম্পত্তির মতো ভোগ করে আসছে, হ্যাঁ। এবং উনি হয়ে গেলেন, এবং তাতে কি হলো যে আপনি যদি দেখেন কালকের ব্যাপারগুলো, আপনি আমাদের দার্জিলিংয়েও যদি যান এই সময়ে টাইগার হিলে, মাল রোডে দেখবেন অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। আপনি গ্যাংটকে যান দেখবেন পুলিশ দাঁড়িয়ে আছে, যেখানে যেখানে ভিড় হয় পুলিশ হয়। এই জায়গাটা হচ্ছে কাশ্মীরের 4-5টা জায়গা আছে যেখানে সবসময় ভিড় থাকে গরমকালে। কোথায় স্টেট পুলিশ ছিল? হ্যাঁ, ছিলই না, আমি তো দেখিনি আর কি। হ্যাঁ, এবং কাশ্মীরের যারা স্টেট পুলিশ তাদের কিন্তু ওয়েপেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে অনেক বেটার। তারা AK-47 নিয়ে করে, পিস্তল নিয়ে করে না, ঠিক আছে? তো এইবার হচ্ছে তো তারা কোথায় নেই। তো এই ব্যাপারটা যে এত ট্যুরিজম আনা, এত একটা মনে হচ্ছে আমার কোথাও যে আমাদের একটা ব্যাপার ছিল যে কাশ্মীর সব ঠিক হয়ে গেছে, কাশ্মীরে আর কোনো টেনশন নেই। এই ব্যাপারটাতে দেখুন, যারা গিয়েছিল তারা তো আমাদের প্রধানমন্ত্রীকে ভরসা করে গিয়েছিল, তারা তো ভারতবর্ষের সরকারকে ভরসা করে গিয়েছিল যে ওখানে আর কিছু হতে হবে না। কি করে হলো? এবং আমি যেটুকুনি মিলিটারি বুঝি, এটা প্রিভেন্ট করা যেত। হ্যাঁ, মানে এত এত সহজ হতো না যেভাবে ওরা করেছে। আপনি যদি দেখেন সন্ময়দা, ওরা সময় নিয়ে করেছে, ওদের সাথে গল্প করেছে, কথা বলেছে। এমন না যে দৌড়ে এলো, দুটো গ্রেনেড মেরে দিল, পালিয়ে গেল। ওরা সময় নিয়ে করেছে। দে ওয়ার কনফিডেন্ট, দে ওয়ার ওয়েল ট্রেন্ড, দে হ্যাভ টেকেন ভিডিওস। ওরা মাথার মধ্যে, হেলমেটের মধ্যে যেটুকুনি জানতে পারছি ক্যামেরা লাগানো ছিল। এবং এই যে ব্যাপারগুলো করেছে, এই নিখুঁত অ্যাকশন করতে পারতো না, কিছুটা তো প্রতিরোধ হতো। দেখুন, সুইসাইড অ্যাটাক আটকানো যায় না, ঠিক আছে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এটা তো সুইসাইড অ্যাটাক ছিল না, এটা ফাঁকা মাঠে গোল দিয়েছে ওরা। একটা লোক ছিল না ওখানে, একজন ছিল না। দ্বিতীয় একটা ইন্টেলিজেন্স ফেইলিয়ারও দেখতে পাচ্ছি। এখন যেটা করছে, এই আমরা যেটা দেখছি, যেটা আপনি বললেন যে যুদ্ধ লাগতে, এখন তারা রিয়াকশন করছে। রিয়াকশন মানে যে কিভাবে ব্যাপারটাকে সামাল দেবো, রাজনৈতিকভাবে, মিলিটারিভাবে এবং ডিপ্লোম্যাটিকভাবে। সেটা তো ভারত রিয়াক্ট করে যাচ্ছে। কিন্তু যেভাবে শুরু হয়েছিল আমাদের ভারতের এই গল্পটা বছর 10 আগে, এখন কোথাও আমি একটুখানি দেখতে পাচ্ছি যে একটু ডিসিশন মেকিং এর অভাব হচ্ছে। হ্যাঁ, শ্লথতা আছে, একটু শ্লথতা আছে, একটু হেজিটেন্সি আছে। এবং যেটা আমি আমাদের পশ্চিমবঙ্গেও দেখলাম রিসেন্টলি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোতে আমার মনে হচ্ছে কোথাও ওনারা অনেক বেশি কিছু করে ফেলছেন। যেমন এত ট্যুরিজম করবার দরকার ছিল না কাশ্মীরে। ভারতের বর্ষে আরো অনেক জায়গায় বরফ আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। অন্তত 8-10টা জায়গা খোলা ছিল, এবং সেখানে প্রত্যেকটা জায়গায় যদি একটা করে সিআরপিএফ ব্যাটালিয়ন লাগানো হতো। আমি আপনাকে একটু এখানে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে ঠিক আছে, আমি বলছি মানে যে কোনো জায়গা থেকেই অ্যাটাকটা হতে পারে, কিন্তু প্রিভেনশন, প্রোটেক্টিভ মেজারটা কি নেওয়া উচিত ছিল না? সেটা ইন্টেলিজেন্স ফেলিওর তো একটা দিক, দ্বিতীয়ত হচ্ছে প্রিভেন্টিভ মেজারটা অনেক বেশি দরকার ছিল। টেকিং ইট ফর গ্রান্টেড, ধরে নিয়েছিল যে আর কোনো গন্ডগোল হবে না, 370 ধারা উঠে গেছে, একটা ইলেক্টেড বডি এসে গেছে, এভরিথিং ইজ ওকে। দাদা, এটা কি করে ধরে নিতে পারে? কারণ এরাও তো নতুন না রাজনীতিতে। মানে আমি তো আমাদের প্রাইম মিনিস্টারকে দেখেছি যখন উনি ইয়াং ছিলেন, তখন উনি লাল চকে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা তখন চাকরি করি আর কি। হ্যাঁ, এবং এই যে ব্যাপারটা কি করে ধরতে পারে? উনি কাশ্মীরের ব্যাকগ্রাউন্ড জানেন না, হোম মিনিস্টার ব্যাকগ্রাউন্ড জানেন না। আমি মানতে রাজি নই, কারণ আমি যিনি আমাদের এখন ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা NSA, তার সাথে আমি ব্যক্তিগতভাবে বহু বছর কাজ করেছি, একদম সংস্পর্শে থেকে আর কি। হ্যাঁ, আমি জানি তাদের নলেজ কত গভীর এই ব্যাপারগুলো নিয়ে। তাহলে তারা কি করে এটা ভাবতে পারে যে এখন কিছু হবে না? আমার মনে হয় কোথাও একটা এই পহেলগাঁও জায়গাগুলোতে স্টেট গভর্নমেন্টের উপরে ছাড়া ছিল। এবং সেইভাবে, কারণ এই পহেলগাঁওয়ের ঠিক উপরেই একটা রেঞ্জ আছে, যেই রেঞ্জটা দিয়ে চট করে কাশ্মীর থেকে কিস্তোয়ারের দিকে চলে যাওয়া যায়। এবার আপনি যদি কিস্তোয়ার বলে আপনি ম্যাপে দেখবেন, কিস্তোয়ার বলে পূর্ব দিক। এবার কি হয় যে এই কিস্তোয়ারে ঠিক 4-5 দিন আগে 3 জন খুব বড় বড় টেররিস্টকে সিকিউরিটি ফোর্সরা গুলি করে মারে। এবং এই টেররিস্টগুলোর মাথার উপরে অনেক লাখ লাখ টাকার অ্যাওয়ার্ড ছিল। এবং তখন হয়তো কিছু টেররিস্ট ওই দিক থেকে এসছে, কিছু হয়তো পাকিস্তান থেকে ইনফিল্ট্রেট করে এসছে, এবং তারা হয়তো এতক্ষণে বেরিয়েও গেছে। ধরুন ভারতবর্ষের সেনাবাহিনী এদেরকে এখন খুঁজে বার করলো এবং তাদেরকে মেরে দিল বা তাদেরকে জেল খাটালো। লাভটা কি হলো? কারণ আমরা যেটুকুনি জানি, 10 জন টেররিস্টকে মারলে আবার 10 জন রিক্রুট হয়ে যায়। হ্যাঁ, এটা একটা আনএন্ডিং সাপ্লাই। টেররিস্টকে মেরে হবে না, এটা পাকিস্তানকে মারতে হবে। ওই একটা সার্জিক্যাল স্ট্রাইক গুড়িয়ে দিতে হবে এবং পাকিস্তানের কোমর ভেঙে দিতে হবে, এবং যাতে 100 বছর পাকিস্তান আর ভারতবর্ষের দিকে না তাকাতে পারে। বাট সেখানে আমি একটা হেজিটেন্সি দেখছি। আমার মনে হচ্ছে যে মানে আমাদের এই মানুষগুলো
এরা এদের প্রাণ রক্ষা করা যেত, এবং মনে হচ্ছে যে এত ট্যুরিজম আর এত কিছু কাশ্মীরকে নর্মাল না করলেও হতো আর কি। কারণ ওরা কিন্তু খুব নিখুঁতভাবে সিলেক্ট করেছে। আপনি একটা একটা করে দেখুন। আমি কেন বলছি পাকিস্তানের হাত আছে, ISI এর হাত আছে, আপনি একটা একটা করে দেখুন। ওরা টাইম চুজ করেছে যেই দিন আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা আমাদের দেশে আছে এবং আমার প্রধানমন্ত্রী একটি ইসলামিক দেশে বসে আছেন। কি নিখুঁত টাইমিং। দ্বিতীয়, ঠিক দুপুর বেলায় করেছে যে ওরা তারপরে চলে যাবে, সন্ধ্যা নেমে যাবে, তারপরে কারো পৃথিবীতে ক্ষমতা থাকবে না ওদের ধরবার। আমি ওই জায়গাগুলোতে হেঁটে বেরিয়েছি, আমি জানি কি গভীর জঙ্গল ওগুলো। হ্যাঁ। তৃতীয়, ওরা যেটা করেছে যে টার্গেটটা এমন একটা ভাবে করেছে ট্যুরিজমের, জাস্ট অমরনাথ যাত্রার আগে যাতে অমরনাথ যাত্রাটা ভণ্ডুল হতে পারে। 4-5 সপ্তাহ আছে আর অমরনাথ যাত্রার জন্য। তো এই পুরো ব্যাপারগুলো, এটা কোনো আর যেভাবে ওরা মোডাস অপারেন্ডি আমরা বলি যে হেডশট নিয়েছে, হ্যাঁ, আগে দেখেছে যে হিন্দু না মুসলমান, তারপরে মেরেছে, এই প্রপার ওদের কুলনেস, কুল কাম ভাবে যেটা করেছে সেটা কোনো নতুন টেররিস্টের কাজ না। এরা পোর খাওয়া মানুষ। হ্যাঁ। এবার এই ব্যাপারগুলোতে যেটা বলছে যে একটা রাষ্ট্র শক্তির এর পিছনে হাত ছিল, এবং তাহলে সেই রাষ্ট্র শক্তি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ ভারতবর্ষ, এত বড় আমাদের ইকোনমিক পাওয়ার, তো আমরা কিসের হেজিটেন্সে করছি? আমরা কেন লজ্জা পাচ্ছি একবারে সোজাসুজি পাকিস্তানকে ধ্বংসের মুখে নিয়ে যেতে? এবার আসি, আপনি একটা কথা বললেন পিওকে। আমি পিওকে ভারতে আসার পক্ষপাতির নেই। ব্যক্তিগতভাবে আমায় যদি জিজ্ঞেস করেন, ভারত তাহলে আরেকটা ঝামেলা মাথার মধ্যে নিয়ে নেবে। ভারতের কাছে অনেকগুলো ঝামেলা অলরেডি মাথায় আছে, আরো একটা বিরাট পপুলেশন নিয়ে নেবে, যারা আর কদিন পরে আবার সেই ঝামেলাই শুরু করবে আর কি। এখানে পাথর ছোড়ার ঝামেলা। হ্যাঁ, নাস্তানাবুদ করে দিক, পাকিস্তানকে 4 ভাগ করে দিক, গিলগিট বাল্টিস্তান ভেঙে দিক, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ঝামেলা চলছে ওটাতে করুক, আবার আপনার বালুচিস্তানকে ভেঙে দিক, পিওকেতে নাস্তানাবুদ করুন এবং পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করুন। আমার ব্যক্তিগতভাবে আমি চাই না যে ভারতের বর্ষের অন্তর্গত হোক পিওকে। অনেক ধন্যবাদ দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ। ওকে দাদা, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।